তিতলি অফিস থেকে বাড়িতে ফিরে আবার ল্যাপটপ নিয়ে অফিসের কাজকর্ম করতে শুরু করে দেয়, যা দেখে তিতলির শাশুড়ি মা নবারুণা দেবী বড্ড রেগে যায়। আর তিতলি একটা এমএনসি কোম্পানিতে চাকরি করে, তাই অফিসের কাজে ব্যস্ত থাকার জন্য তিতলি ঘরের কাজকর্ম খুব একটা করতে পারে না। তবে অফিস থেকে ফেরার পর তিতলিকে সংসারের কাজকর্মে হাত দিতে হয়। কি হলো, বাড়িতে অতিথি এসেছে, এদিকে তাদের আপ্যায়ন করার নাম নেই। তুমি না নতুন বউ, তোমার তো সবার সামনে মিষ্টি সিঙ্গারা নিয়ে যাওয়া উচিত ছিল। অতিথিরা এখন তোমাকে দেখতে চাইছে, আমি তাদেরকে কি জবাব দেব? মা প্লিজ, আমি আসলে অফিসের ওভারটাইম কাজ নিয়ে একটু ব্যস্ত আছি, তাই আমি এখন অতিথিদের সামনে যেতে পারবো না। আপনি বরং ওনাদের অন্য কোনো দিন আসতে বলুন, আমি নিজে হাতে মিষ্টি সিঙ্গারা বানিয়ে ওনাদের খাওয়াবো। ও, তোমার অফিসের কাজটাই আসল। 10 ঘন্টা অফিসের কাজ করে বাড়িতে এলে, এবার তো তোমাকে বাড়ির কাজে মন দিতে হবে। আমি তো তোমাকে চাকরি ছেড়ে দেওয়ার জন্য অনেক আগেই বলেছি, তুমি তো আমার কথা শুনছো না। দেখো, অফিসের ওভারটাইম কাজ করতে গেলে শ্বশুর বাড়িতেও কিন্তু ওভারটাইম কাজ করতে হবে। এভাবে নবারুণা দেবী তিতলিকে ভীষণই বকাবকি করে, তাই তিতলির কিছু করার থাকে না। তিতলি ঠিক করে সে সংসারের কাজকর্ম শেষ করে তবে অফিসের ওভারটাইম কাজকর্ম করবে, কিন্তু এরকম কিছুই হয় না। ফ্রিজের মধ্যে চিকেন, মাটন আর সবজি রাখা আছে। তুমি এক কাজ করো, কালকে সকালবেলার ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব একেবারে রান্না করে রাখো। তারপর আবার কালকে রাত্রিবেলা অফিস থেকে ফিরে এসে রাতের খাবার রান্না করবে। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি খুবই অবাক হয়, কারণ তিতলি যেহেতু সকালবেলা অফিসে বেরিয়ে যায়, তাই সাধারণত সে সকালের খাবার কিংবা দুপুরের খাবার রান্না করতে পারে না। তাই আজকে তার শাশুড়ি মা তাকে আগে ভাগেই খাবার রান্নাবান্না করে রাখতে বলে। এতে করে অনেক কিছু রান্নাবান্না করতে গিয়ে রাত প্রায় 2টো বেজে যায়, যার ফলে অত রাতে সে আর কিছুতেই অফিসের কাজকর্ম করতে পারে না, কারণ তার ভীষণ পরিমাণে ঘুম পায়। পরের দিন সকালবেলা তিতলি চাইলেও তাড়াতাড়ি উঠতে পারে না। ঘুম থেকে উঠে সে সবাইকে ব্রেকফাস্ট পরিবেশন করে। এরই মধ্যে হঠাৎ করে তার খেয়াল হয় তার আগের দিনের প্রেজেন্টেশন করা বাকি আছে, আর অফিসে যাওয়ার জন্য তার প্রায় 1 ঘন্টা লেট হয়ে গেছে। এ কি, আমি তো অফিসের প্রেজেন্টেশনটাই করতে ভুলে গেছি। যা, এবার কি হবে? ওই প্রেজেন্টেশনটা আজকে দেওয়ার কথা ছিল। উফ, তারপর অফিসে যাওয়ার জন্য 1 ঘন্টা লেট হয়ে গেছি। এখন আমি কি যে করি? তাহলে একটা কাজ করো, আজকে অফিসে যেতে হবে না, তুমি বরং আজকে ছুটি নিয়ে নাও। আবার শুধু শুধু এত কষ্ট করে অফিসে যাবে, কাজকর্ম করবে, তোমারই তো চাপ বেশি হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বরং ভালো হবে। এমনিতেও ঘরবাড়ি নোংরা হয়ে পড়ে আছে। তুমি তো প্রত্যেকদিন অফিসে যাও, আর বাড়ি ঘর এরকম ভাবেই নোংরা হয়ে পড়ে থাকে। এটা তো এখন তোমারও বাড়ি। শুধু অফিসে ওভারটাইম কাজ করলে তো হবে না, বাড়িতে একটু বাড়তি কাজ করতে হবে। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি বুঝতে পারে তার অফিসে গিয়ে কাজ করা সম্ভব হবে না। তাই তিতলি সেদিনই অফিসে ওয়ার্ক ফ্রম হোমের জন্য অ্যাপ্লিকেশন জমা দেয়, কারণ সংসারের এত কাজকর্ম করে 1 ঘন্টা দূরে অফিসে যাওয়া তার পক্ষে মোটেই সম্ভবপর ছিল না। ব্যাস, আমি এরপর থেকে ওয়ার্ক ফ্রম হোম স্টার্ট করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ঘরও সামলাতে পারবো, তারপর আমার অফিসের কাজও সামলাতে পারবো। এতে করে আমার কোনো কাজে অসুবিধা হবে না। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তিতলি সবার জন্য রান্নাবান্না করে নেয় এবং ঘর সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে নেয়। কাজকর্ম করার পর সে অফিসের কাজ নিয়ে বসে পড়ে, যা দেখে নবারুণা দেবী মনে মনে খুবই খুশি হয়। বাহ, তোমার তো মাথায় বুদ্ধি হয়েছে দেখছি। অফিস ছেড়ে এবার ঘর সংসার সামলাও। তোমার টাকা ইনকাম করার কি বা দরকার? আমার ছেলে তো টাকা ইনকাম করেই, আর তুমি যদি ঘর সংসার না সামলাও তাহলে কে সামলাবে বলো তো? না না মা, আপনি চিন্তা করবেন না, আমি অফিস ছেড়ে দিইনি। আমি তো ওয়ার্ক ফ্রম হোম করব বলে ঠিক করেছি। এতে করে আমি অফিসের কাজও সামলাতে পারবো আর ঘর সংসারের কাজও করতে পারবো। আমি সকালবেলা আপনাদের জন্য রান্নাবান্না করে দিয়েছি, আপনারা একটু নিজের মতো খাবার নিয়ে খেয়ে নেবেন। এরকম কথা শুনে নবারুণা দেবী বড্ড অবাক হয়,
আসলে নবারুণা দেবী মোটেই চায় না তার বৌমা চাকরি বাকরি করুক। সে সবসময় ঘরোয়া সংস্কারী মেয়েকেই পছন্দ করে। তাই সে বারে বারে তিতলির কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যেই নবারুণা দেবী রান্নাঘরে গিয়ে দেখে রান্নাঘরে কোনো কাজ আর বাকি নেই। সমস্ত কাজ করার পরে তিতলি অফিসের কাজকর্ম করতে বসে, কিন্তু যা দেখে নবারুণা দেবীর কিছুতেই শান্তি হয় না। না, যাই হোক কিছু একটা করে বৌমাকে অফিসের কাজটা ছাড়াতেই হবে। অবশ্য বৌমা যদি ঠিকঠাক নিজের অফিসের কাজকর্ম না করতে পারে তাহলে নিশ্চয়ই বৌমাকে অফিস থেকেই তাড়িয়ে দেওয়া হবে। এই বলে নবারুণা দেবী চাল এবং ডালের বস্তা থেকে চাল ডাল বার করে একসঙ্গে মিশিয়ে তিতলির কাছে নিয়ে যায়। এ কি বৌমা, তুমি তো সংসারের সমস্ত কাজকর্ম শেষ করনি, রান্নাঘরে এখনো তো তোমার কাজ পড়ে আছে। তোমাকে বলেছি না আগে সংসারের কাজকর্ম করে তারপর অফিসের কাজ করবে? চাল আর ডালের বস্তা থেকে চাল ডাল পড়ে গিয়ে এক হয়ে গেছে, সব আলাদা করে বেছে রাখো। কিন্তু মা, আমি তো সব কাজ করেই এলাম। আপনি রান্নাঘরে গিয়ে দেখুন, আমি ব্রেকফাস্ট লাঞ্চ সবই রান্না করে এসেছি। জামা কাপড় কেচে দিয়েছি, ঘরও মুছে দিয়েছি। কই তখন তো একবারও দেখলাম না চাল ডাল পড়ে আছে। বাবা, আমার মুখে মুখে আবার কথাও বলছো? যাও রান্নাঘরে গিয়ে চাল ডাল আলাদা করে বেছে রাখো। তুমিই নিশ্চয়ই চাল ডাল এক করে ফেলে রেখেছো। এরকম ভাবে কাজ করলে কি সংসার হয়? অফিসের কাজ করার সময় তো ঠিকই মন দিয়ে কাজ করো। অফিসের ওভারটাইম কাজ করলে অফিস থেকে টাকা পাওয়া যায়, কিন্তু সংসারে বাড়তি কাজ করলে তো কেউ তোমাকে টাকা দেবে না, তাই না? এরকম ভাবে নবারুণা দেবী বৌমাকে ভীষণই বকাবকি করে। তাই তিতলিকে উঠে আবার চাল এবং ডাল আলাদা করে বেছে রাখতে হয়। এমন সময় হঠাৎই তিতলির অফিস থেকে ফোন আসায় তাকে আবার অফিসের কাজ নিয়ে বসতে হয়। সেদিনই হঠাৎ করে তিতলিদের বাড়িতে নবারুণা দেবীর মাসি শাশুড়ি তাদের ছোট নাতিকে নিয়ে বেড়াতে আসে। কি রে, নতুন বৌমার কি খবর? তোর বৌমাকে তো আশেপাশে দেখছি না, কোথায় গেল সে? বাড়িতে অতিথি এসেছে বলে কি বৌমা সামনে আসতে চাইছে না? কই বৌমাকে একবার ডাক দেখি, বৌমার সাথে দেখা করতেই তো এলাম। এমন সময় নবারুণা দেবীর মাথায় একটা ভালো বুদ্ধি আসে। সে ঠিক করে আজকে সে তিতলিকে কোনোভাবেই অফিসের কাজ করতে দেবে না, বরঞ্চ তাকে দিয়ে সংসারের বাড়তি কাজকর্ম করাবে। আর বলিস না, তোর নাতি হয়েছে বলে আমার বৌমা কিন্তু তোর নাতির জন্য কাঁথা সেলাই করছিল, তাই তো আসতে দেরি হলো। আমার বৌমা কিন্তু তোকে খুব ভালোবাসে। যেদিন থেকে শুনেছে তোর নাতি হয়েছে সেদিন থেকেই তোর নাতির কাঁথা সেলাই করতে ব্যস্ত। ও মা, তাই নাকি? সত্যি বৌমা, তুমি একমাত্র এই কথাটা বললে। আজকাল তো কেউ আর কাঁথা সেলাই করে দিতে চায় না। তাহলে তুমি বরং তাড়াতাড়ি কাঁথা সেলাই করে ফেলো, আমি যাওয়ার সময় নিয়ে যাব। এ তো দেখছি একটার পর একটা কাজ বলেই যাচ্ছে, কিন্তু মা আমাকে এমন গ্যারাকলে ফেলে দিল, এখন কাঁথা সেলাই না করলেই নয়। আজকে তো আমি আর অফিসের কোনো কাজই করতে পারবো না দেখছি। তিতলিকে সেদিন বসে বসে বাচ্চার জন্য প্রায় 10টা কাঁথা সেলাই করতে হয়, তাই তিতলি আর অফিসের কাজ নিয়ে বসতে পারে না, যা দেখে নবারুণা দেবী মনে মনে খুবই খুশি হয়। উফ, যেই থেকে মা অফিসের ওভারটাইমের কাজটার কথা শুনেছে সেই থেকে যেন আমাকে বেশি করে খাটাচ্ছে। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। এরই মধ্যে নবারুণা দেবীর প্রতিবেশী সুপ্রিয়া দেবী একটা গরু কেনে, কিন্তু সেই গরুটাকে স্নান করানোর জন্য কিংবা খাওয়ানোর জন্য কোনো লোক ছিল না। আর সুপ্রিয়া দেবীর বৌমা কিছুতেই গরুর সেবা যত্ন করতে চায় না। তাই সুপ্রিয়া দেবী বাধ্য হয়ে সেদিন নবারুণা দেবীর কাছে গিয়ে বলে, আমি যে গরুটা কিনেছি মনে হচ্ছে এবার গরুটা বিক্রি করে দিতে হবে। আমার তো বয়স হয়েছে, তাই একা একা গরুর দেখাশোনা করা সম্ভব নয়। আমার যদি গরু দেখাশোনা করার জন্য একটা লোক থাকতো তাহলে খুব ভালো হতো। তুই আমাকে একটা লোক খুঁজে দে না, আমি কথা দিচ্ছি তোকে আমি ফ্রিতে 2 কেজি করে দুধ দেব। আরে না না, তোর এত ভালো দুধের গাই বিক্রি করবি কেন? আমার বৌমাকে তোর গরুর দেখাশোনা করার জন্য পাঠিয়ে দেব। তুই ওই 2 কেজি দুধ আমার বৌমাকে দিয়ে দিস, কেমন?
বলিস কি রে, তোর অত ভালো চাকরি করা শিক্ষিত বৌমা আমার গরুর দেখাশোনা করবে? আমার অশিক্ষিত বৌমাই তো গরুর দেখাশোনা করতে চায় না, সারাক্ষণ তো ফোন ঘাঁটতেই থাকে। দেখাশোনা করবে না মানে ওকে করতেই হবে। তুই যা, আমি আমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। এই শুনে সুপ্রিয়া দেবী সেখান থেকে চলে গেলে নবারুণা দেবী তার বৌমাকে ডেকে বলে, এই যে বৌমা, আমাদের প্রতিবেশীর বাড়িতে তোমাকে নিমন্ত্রণ করেছে, তুমি একবার সুপ্রিয়াদের বাড়িতে গিয়ে 2 কেজি দুধ নিয়ে এসো। এই শুনে তিতলি তখনই প্রতিবেশীদের বাড়ি চলে যায়, কিন্তু সুপ্রিয়া দেবী তাকে নিজেদের বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার বদলে তাকে গোয়াল ঘরে নিয়ে যায়, যা দেখে তিতলি অত্যন্ত অবাক হয়। আরে মাসিমা, আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? আমার গোয়াল ঘরে গোবরের গন্ধে কিন্তু খুব অসুবিধা হয়। মা তো আপনাকে আপনার বাড়ি থেকে 2 কেজি দুধ নিয়ে যেতে বলল। ও মা, সে কি কথা? তোমার শাশুড়ি মাই তো আমাকে বলল তুমি নাকি আমার গরুর দেখাশোনা করতে চাও। আমার গরুর খাওয়ানো, স্নান করানো সব তুমি করে দেবে, তারপরেই তো তোমাকে আমি 2 কেজি দুধ দেব। এরকম কথা শুনে তিতলি ভীষণ পরিমাণে রেগে যায়। তাই তখনই তিতলি বাড়িতে ফিরে আসে। দেখো রাহুল, তোমার মা কিন্তু বড্ড বাড়াবাড়ি করছে। আমি ঘর সংসারের সমস্ত কাজকর্ম করে দেওয়ার পর অফিসের কাজকর্ম নিয়ে বসছি, তারপরও তোমার মা আমাকে একটার পর একটা হুকুম করেই যাচ্ছে। আজকে আবার প্রতিবেশীর বাড়িতে গরুর দেখাশোনা করার হুকুম দিয়েছে। এগুলো কি মানা সম্ভব? হ্যাঁ তো কি হয়েছে? অফিসের ওভারটাইম করতে পারো, আর সংসারের কাজে ওভারটাইম করতে গেলেই আপত্তি। মা, এসব কি শুনছি? তুমি তিতলির সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? অফিসের ওভারটাইম কাজ করা আর সংসারের ওভারটাইম কাজ করার মধ্যে অনেক তফাৎ আছে। অফিসের ওভারটাইম কাজ করলে টাকা পাওয়া যায়, আর সংসারের ওভারটাইম কাজ করে কোন টাকা পাওয়া যাচ্ছে শুনি? ছি মা, আমি তোমার থেকে এরকম মেন্টালিটি আশা করিনি। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে তুমি আমাদের মা হয়ে কিভাবে এরকম কথা বলতে পারো? অফিসের কাজ আর ঘরের কাজ একসঙ্গে করা কতটা কঠিন তুমি জানো? ছেলে মেয়েদের কাছে এরকম ভাবে বকা শোনার পর নবারুণা দেবী নিজের ভুল বুঝতে পারি। বৌমা, আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাকে দিয়ে কখনো ওভারটাইম কাজ করানোর কথা ভাববো না। আমি বরং তোমার জন্য একটা কাজের লোক রেখে দেব। শাশুড়ি মাকে এরকম মুহূর্তের মধ্যে শুধরে যেতে দেখে তিতলি মনে মনে খুবই খুশি হয়। সেদিনের পর থেকে তিতলি শান্তিমতো নিজের অফিসের কাজকর্ম করতে পারি। লীলা এবং শিলা 2 বোন ছিল। দুজনে খুবই ভালো ও শান্ত হলেও তারা দুজনে খুবই বোকা প্রকৃতির ছিল। তাদের বোকামির কথা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলেই জানত। তাই সুযোগ পেলেই সবাই তাদেরকে আরো বোকা বানানোর চেষ্টা করত। এই নিয়ে তাদের বাবা কুন্তল বাবু এবং মা মনীষা দেবীর চিন্তা শেষ ছিল না। একদিন, এই বোন, আজকে সিনেমা দেখতে যাবি? হলে নতুন সিনেমা এসেছে, শুনলাম খুব ভালো সিনেমা, সবাই দেখতে যাচ্ছে। চল না বোন, আমরাও যাই। হ্যাঁ দিদি, আমিও শুনেছি, আমিও তো যেতে চাই, কিন্তু টাকা কোথায় পাবো? টিকিটের তো অনেক দাম। টাকার ব্যবস্থা হয়ে গেছে। বাবা আমাকে বাড়ির ইলেকট্রিক বিলের টাকা দিয়েছে, বলেছিল দিয়ে আসতে। ওটা আমার কাছেই আছে, আমি এখনো দিয়ে আসিনি। কিন্তু ওই টাকা দিয়ে সিনেমা দেখতে গেলে তো আমরা বিল দিতে পারবো না, যদি আমাদের ইলেকট্রিক লাইন কেটে দিয়ে যায়। আরে এখন তো শীতকাল, ফ্যান চালাতে হয় না, ইলেকট্রিক কেটে দিয়ে গেলেও অসুবিধা হবে না কোনো, বুঝেছিস? তাহলে চল এখনই যাই, সিনেমা দেখে আসি। এই বলে তারা 2 বোন সিনেমা দেখতে চলে যায়। বাড়ি ফিরে তারা দেখে যে সারা বাড়ি অন্ধকার। তাদের মা ঘরে মোমবাতি জ্বালিয়ে বসে আছে। তারা বুঝতে পারে যে নিশ্চয়ই তাদের জন্যই এমনটা হয়েছে, কিন্তু তারা কিছু না বোঝার ভান করে বাড়িতে ঢুকে আসে। কোথায় ছিলিস তোরা? তোদের বাবা যে ইলেকট্রিক বিল জমা করতে বলেছিল, করিসনি কেন? না মা, আমরা ওই টাকা দিয়ে সিনেমা দেখে এসেছি, খুব ভালো সিনেমা, তোমাকে গল্পটা শোনাবো। রাখ তোদের সিনেমার গল্প তোদের কাছে। এই মেয়ে দুটোকে নিয়ে আমি আর পারছি না বাবা গো। এবার তোদের বিয়ে দিয়ে অন্য বাড়িতে পাঠাতে পারলে আমি বাঁচি। এই দিদি, দেখলি আজকে ইলেকট্রিকের বিল দিলাম না বলে আমাদেরকে পড়তে বসতেও হলো না। এভাবেই দিন কাটতে থাকে, আর তারা যত বড় হয় তাদের বোকামি যেন আরো বাড়তে থাকে। শেষমেশ তাদের পাশের গ্রামেরই 2 ভাই রাজেশ এবং সুরেশের লীলা এবং শিলাকে পছন্দ হয়।
রাজেশ এবং সুরেশ দুই বোনের বোকামির কথা কিছুই জানতো না, তাই তারা বোকা দুই বোনকে বিয়ে করবে বলে ঠিক করেছিল। যেখানে কুন্তল বাবু এবং মনীষা দেবী চিন্তিত ছিল, সেখানে নিজে থেকে বিয়ের সম্বন্ধ আসায় তারা রাজি হয়ে যায়। ধুমধাম করে রাজেশ এবং সুরেশের সঙ্গে লীলা আর শিলার বিয়ে হয়। সুরেশ ও রাজেশের বাড়িতে আর কেউ ছিল না, তাই শুরুতে সেরকম কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় ঠিক তখনই যখন লীলা এবং শিলাকে সংসারের হাল ধরতে বলা হয়। লীলা একটু চা দাও তো, মাথাটা খুব ধরেছে। একটু চা না পেলে কাজে যেতে পারবো না, তাড়াতাড়ি একটু চা নিয়ে এসো প্লিজ। রাজেশের কথা শুনে লীলা রান্নাঘরে চলে যায়। সে কিছুক্ষণের মধ্যেই একটা ছোট বাটিতে 2 চামচ চা পাতা নিয়ে রাজেশকে দেয়। এটা কি চা পাতা এনেছো কেন? চা পাতা খেলে কি মাথা ব্যথা কমে যাবে নাকি? তুমি তো চা চাইলে, তুমি তো বলনি চা বানিয়ে দিতে হবে, তাহলে তো আমি তোমাকে চা করে দিতাম। তুমি চা চাইলে তাই তো দিয়েছি, এখন এটাই খেয়ে নাও। চা পাতা আবার কেউ খায়? চা পাতা খেয়ে আমি কাজে যাব? তুমি যে এতটা বোকা সেটা তো আমি জানতাম না। অন্যদিকে শিলা এবং সুরেশেরও একই অবস্থা ছিল। শিলাকেও সুরেশ বলে এক আর সে বোঝে আর এক। শিলার বুদ্ধির ব্যবহারে সুরেশ তো একেবারে নাজেহাল হয়ে পড়েছিল। এমনই একদিন, এ কি, আমার অফিসের জামা প্যান্ট সব জলে ভেজা কেন? কি করেছোটা কি এটা? এগুলো পরে আমি অফিসে যাব কিভাবে? জামাগুলো ভিজিয়েছো কেন শিলা? এখন তো খুব গরম, তুমি তো রোজই বলো যে তোমার এত গরম লাগে যে ঘামে তোমার জামা সব ভিজে যায়, তাই আমি আগে থেকেই ঠান্ডা জলে এগুলোকে ভিজিয়ে দিয়েছি যাতে তোমার আরাম লাগে, আর তোমার জামা আর ভিজেও যাবে না। এ আমি কোন মেয়ের পাল্লাই পড়লাম রে বাবা? একে তো বলি এক আর এ তো বোঝে আর এক। দেখি একটা অন্য জামা বের করে দাও, ভিজিয়ে নো না আবার। সুরেশের কথা শুনে শিলা সেখান থেকে চলে যায়। শিলা কিছুতেই বুঝে পায় না যে সে কি করে বুদ্ধিমতী হবে। এসব ভাবতে ভাবতে সে তার দিদির ঘরে যায় এবং তার সঙ্গে এই বিষয়ে আলোচনা করে। কি করি বলতো বোন, আমি যাই করি রাজেশ বলে ভুল হয়েছে, এভাবে করতে হয় না। আমি কি করব সেটাই তো বুঝতে পারি না রে। আমারও তো একই অবস্থা রে দিদি। সুরেশ বলে আমি নাকি ওর কোনো কথাই মন দিয়ে শুনি না, তাই আমি সব কাজ ভুল করি। এবার থেকে ওরা যেটা বলবে আমরা সেটাই করব, একটাও এদিক ওদিক কিচ্ছু করব না। ওদেরকে আর কোনো কথা বলার সুযোগই দেব না। তুইও একদম ঠিক ঠিক করে শুনবি যে সুরেশ তোকে কি কি বলছে, কেমন? একদিন সকালে সুরেশ এবং রাজেশ ঘুম থেকে উঠে স্নানের জন্য গরম জল করতে বলে। কিছুক্ষণ পর দুই বোন গরম জল এনে দেয়। রোজ রোজ গরম জল করা মোটেই তাদের ভালো লাগতো না। তাদের কাছে এটা অনেক খাটনির কাজ বলে মনে হতো, তাই দুই বোন মিলে তাদের কাজ কমিয়ে নেওয়ার জন্য বুদ্ধি খাটায়। পরের দিন সকালবেলা রাজেশ এবং সুরেশ স্নানের জন্য গরম জল চাইলে তারা তাদেরকে জল এনে দেয়। সুরেশ জল ছুঁয়ে বলে, এটা কি? এটা তো ঠান্ডা জল, আমি তো গরম জল চাইলাম। এটা তো গরম জল, তোমরা তো বললে গরম জল এনে দিতে। তুমি কি আমার সাথে মজা করছো? এমনিতেই অফিসে দেরি হচ্ছে, তার উপর এরকম কনকনে ঠান্ডা জল দিয়ে বলছো গরম জল। আরে এটা তো গরম জল। রোজ যেমন বেশি রান্না হলে কিছুটা খেয়ে কিছুটা ফ্রিজে রেখে দিই আমরা, তেমনি আমি আর দিদি ঠিক করেছি একদিন বেশি করে জল গরম করে ফ্রিজে রেখে দেব, তাহলে রোজ রোজ জল গরম করতে হবে না। তোমাদের বুদ্ধি তোমাদের কাছেই রাখো। এই বলে যে যার কাজে চলে যায়। সন্ধেবেলা রাজেশ এবং সুরেশ বাড়ি ফিরে এলে তারা লীলা আর শিলাকে বসার ঘরে ডাকে। দুই বোন সেখানে এলে রাজেশ বলে, তোমরা মন দিয়ে শোনো, আমি আর ভাই অফিসের কাজে 2 দিনের জন্য শহরে যাব। এই বাড়ি গহনা টাকা পয়সা সব কিন্তু তোমাদের সাবধানে রাখতে হবে। গ্রামে চোরের উৎপাত বেড়েছে, একটু বেখেয়াল হলেই কিন্তু সব চলে যাবে বলে দিলাম। আমরা বেরিয়ে গেলে তোমরা দরজায় তালা দিয়ে দেবে, আর যদি বাইরে যাও তাহলে দরজা জানলা ভালো করে বন্ধ করে দেবে আর লক করে যাবে, কেমন? এই বলে দুই ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়েও দুই ভাইয়ের মনে শান্তি ছিল না। তাদের অনুপস্থিতিতে তাদের বৌদির কি হবে এই চিন্তাতেই তাদের মাথা খারাপ হয়ে যায়। এদিকে বাড়িতে কেউ নেই, বোকা দুই বউ বাড়িতে আছে। এটা জানতে পেরে এক চোর তাদের বাড়ির উপর নজর রাখতে শুরু করে। দুই বউ কখনোই বাড়ির বাইরে বেরোয় না দেখে সিধু চোর নিজেই তাদেরকে বাড়ি থেকে বের করার জন্য একটা ফোন দিয়ে আটে। অনেকদিন পরে এমন সুযোগ পেয়েছি। এই বাড়িতে অনেক দামি দামি জিনিস আছে, আর তাছাড়া সুরেশ আর রাজেশও তো নেই, আছে শুধু ওই মাথা মোটা 2 বোন। ওদেরকে বোকা বানিয়ে বাড়িটা খালি করতে পারলেই কেল্লা ফতে। এসব ভেবে সিধু চোর বোকা বউদের বাড়িতে কড়া নাড়ে। কেউ আছেন? আছেন কেউ? খুব দরকার। আমি রাজেশ সুরেশের অফিস থেকে এসেছি।
একটু দরজাটা খুলুন, কেউ আছেন বাড়িতে? এই যে। এমন সময় আবার কে এলো রে বাবা? আমাকে তো রাজেশ দরজা খুলতে বারণ করেছিল। কি করব এখন বল? বলছে তো ওদের অফিস থেকে লোক এসেছে। আগে ভেতর থেকে জিজ্ঞাসা করি কি হয়েছে, যদি দরকার হয় তাহলেই খুলবো। আমাকেও সুরেশ বলে গেছে ওরা না থাকাকালীন বাড়ির খেয়াল রাখতে। এই বলে লীলা এবং শিলা দরজার কাছে যায়। তারা দরজা না খুলে জিজ্ঞাসা করে, কে আপনি? কি চাই? রাজেশ সুরেশ তো বাড়িতে নেই, আপনি অফিসে যান। আমি জানি ওরা বাড়িতে নেই, ওরা অফিসের কাছে শহরে গেছে, তাই জন্যই তো আমি একটা খবর দিতে বাড়িতে এলাম। সে কি? কি খবর বলুন তাড়াতাড়ি। শহরে যাওয়ার সময় ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা খুব আহত, হসপিটালে ভর্তি। আপনাদের এক্ষুনি এখান থেকে যেতে হবে, বেশি দেরি করবেন না, ওরা খুব গুরুতরভাবে আহত হয়েছে। সে কি কথা? কখন হলো এমন? কিভাবে হলো? আমরা এক্ষুনি যাচ্ছি। এই তো মাছ জলে ফেসে গেছে, এবার এরা বেরোলেই তালা ভেঙে ঢুকে সব সোনা গহনা টাকা পয়সা নিয়ে পালাবো। হ্যাঁ হ্যাঁ, আপনারা তাড়াতাড়ি যান, আমিও যাই। লীলা এবং শিলা দুই বোন মিলে কান্নাকাটি করতে থাকে। আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা কিভাবে ওদের চিকিৎসা করব দিদি? শহরের হাসপাতালে তো অনেক খরচ, কি হবে এবার? আমাদের বাড়িতে যা সোনা গহনা আছে, চল আমরা ওগুলো শহরে নিয়ে যাই। শহরে নিয়ে গিয়ে আমরা ওগুলো বিক্রি করে দেব, আর তারপর আমাদের স্বামীকে সুস্থ করে তুলব। হ্যাঁ দিদি, তাই করব। চল আমরা একটা ব্যাগে সোনা গহনাগুলো ভরে নিই আর শহরের জন্য রওনা দিই। যেমন কথা ঠিক তেমনই কাজ। তারা দুই বোন সমস্ত জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে। ওদিকে সিধু চোর বাড়ি ফাঁকা পেয়ে দরজার তালা ভেঙে বাড়িতে ঢুকে চুরি করতে আসে, কিন্তু সে দেখে যে তাদের আলমারি পুরোপুরি ফাঁকা। এটা কি হলো? আমি তো জানতাম এদের অনেক মাল করি আছে, কই সে সব? পুরো সিন্দুক তো খালি। ওদিকে রাজেশ এবং সুরেশদের বাড়ির দরজা খোলা দেখে প্রতিবেশী বিষ্ণুবাবুর ভীষণ সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন। পুলিশ এসে সিধু চোরকে পাকড়াও করে। শহরের কাজ শেষ করে রাজেশ ও সুরেশ তখন বাড়ি ফিরছে। বাড়ির সামনে পুলিশ দেখে তারাও চমকে যায়। কি ব্যাপার অফিসার, আপনি এখানে কেন? কি হয়েছে? আমাদের বউটা ঠিক আছে তো? এই সিধু আপনাদের বাড়িতে চুরি করতে এসেছিল, প্রতিবেশীরা দেখতে পেয়ে আমাদের খবর দেয়, তাই আমরা ছুটে আসি, কিন্তু আপনাদের বউদের তো বাড়িতে দেখলাম না। সুরেশ রাজেশ ঘরে ঢুকে দেখে আলমারি খালি, সেখানে কোনো সোনা গহনা কিচ্ছু নেই। সিধু চোরকে জিজ্ঞাসা করা হলে সে বারবার বলতে থাকে, সত্যি বলছি বাবু, আমি কিচ্ছু নেইনি, ঢুকে দেখি আগে থেকেই সব ফাঁকা, সব খালি। ওদিকে দুই বোন শহরে পৌঁছে যায়। ওই লোকটা তো আমাদের শুধু অ্যাক্সিডেন্ট হয়েছে বলল, কিন্তু কোথায় হয়েছে, ওরা কোন হসপিটালে আছে কিছুই তো বলল না। এখন আমরা কিভাবে খুঁজবো ওদের? ঠিক বলেছিস বোন, চল আমরা গ্রামের দিকেই যাই। ওই লোকটা বোধহয় আমাদের গ্রামেই থাকে, ওকে জিজ্ঞাসা করে নেওয়া যাবে। কিভাবে এবং কোথায় তাদের স্বামীদেরকে খুঁজবে তারা বুঝতে না পেরে আবার গ্রামের নিচের বাড়িতে ফিরে আসে। সেখানে এসে তারা দেখে সুরেশ এবং রাজেশ বাড়িতেই আছে, এবং সেখানে কিছু পুলিশ এবং সিধু চোরও আছে। কোথায় গিয়েছিলে তোমরা? তোমাদের বলেছিলাম না কোথাও যাবে না বাড়ি ছেড়ে? আজ তোমাদের বোকামির জন্য আমাদের সব চলে গেল। এই তো এই লোকটাই তো আমাদেরকে বলেছিল বাড়িতে এসে যে তোমাদের নাকি শহরে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো আমরা সেখানেই গিয়েছিলাম। তোমাদের অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে আমরা তোমাদের চিকিৎসা করাবো বলে যত গহনা ছিল সেগুলো ব্যাগে ভরে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। শহরের হাসপাতালে তো অনেক খরচ, কিন্তু তোমরা কোন হসপিটালে আছো সেটাই লোকটাকে জিজ্ঞাসা করা হয়নি, তাই আমরা আবার একে জিজ্ঞাসা করব বলে বাড়ি ফিরে এসেছি। উপরবেলাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে বোকা বানানোর জন্য। তোমাদের বোকামির জন্য আমাদের টাকা পয়সা সোনা গহনা সব সুরক্ষিত আছে, আর তোমরাও সুরক্ষিত আছো। আমি আর তোমাকে কখনো বকবো না লীলা, তুমি আসলেই অনেক বুদ্ধিমতী। তোমাদেরকে আমরা ভুল বুঝেছিলাম। পুলিশ সিধু চোরকে ধরে নিয়ে চলে যায়। তারপর থেকে দুই বোকা বউ তাদের স্বামীদের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে থাকে।